আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি টিভি অন করলেন, করে দেখলেন যে ডিশের লাইনটা চলে গিয়েছে এবং টিভির পর্দায় একটা ঝিরঝির শব্দ হচ্ছে? ওই যে ঝিরঝির শব্দটা আপনি শুনতে পান, সেটা মূলত হচ্ছে বেতার তরঙ্গ। তার মানে সারা পৃথিবীর সমস্ত শূন্য জায়গায় বেতার তরঙ্গ আছে। এটা হচ্ছে ওইটার একটা নিদর্শন। এখন এই যে বেতার তরঙ্গ, এইটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা খুব কম, এই জন্য এটাকে বলে মাইক্রোওয়েভ তরঙ্গ। আমরা যখন ডিশের লাইনের মধ্যে চ্যানেল চেঞ্জ করি, তখন মূলত একটা কাজই আমরা করি। সেটা কি? সেটি হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করি। ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ হয়ে যায়, তখন ডিশের চ্যানেলও চেঞ্জ হয়ে যায়। আমার তো মনে হয় যে আমাদের জীবনটা অনেকটা ডিশের লাইনের মতোই। আমাদের জীবনের মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সেট করা যায়। আপনি যদি বিসিএস অফিসার হতে চান, তাহলে বিসিএস অফিসারদের যে ফ্রিকোয়েন্সি সেটা সেট করুন। আপনি যদি ভালো পলিটিশিয়ান হতে চান, তাহলে পলিটিশিয়ানদের যে ফ্রিকোয়েন্সি সেটা সেট করুন। আপনি যদি ভালো খেলোয়াড় হতে চান, তাহলে খেলোয়াড়দের যে ফ্রিকোয়েন্সি সেটা সেট করুন। তার মানে হচ্ছে আপনি যেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে সেট আপ করবেন, সেইটাই হওয়ার সম্ভাবনা আপনার অনেক গুণে বেড়ে যাবে। অনেকে বলে যে ভাইয়া, অনেক সময় তো পড়া খুব ভালো হয়, অনেক দ্রুত পড়তে পারি, খেয়ালও থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে পড়লে পড়া মস্তিষ্কে রিজার্ভও হয় না, খেয়ালও থাকে না। কারণটা কি? পড়া যখন খুব দ্রুত মনে থাকে এবং দ্রুত পড়া যখন আমরা পড়তে পারি, তখন বুঝতে হবে কথা যে মস্তিষ্কের মধ্যে তখন একটা ওয়েভ তৈরি হয়, যার নাম হচ্ছে আলফা ওয়েভ। আলফা ওয়েভ, এই ওয়েভটা কি? এই ওয়েভটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে যখন ইলেকট্রিক্যাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তার মানে বৈদ্যুতিক তরঙ্গের যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে হচ্ছে এক সেকেন্ডে ধরে নেন জয়টা ঢেউ তৈরি হয়। এইটা মস্তিষ্কে যখন 8 থেকে 12 হয়, কত হয়? 8 থেকে 12। এই 8 থেকে 12 কম্পাঙ্ক যখন মস্তিষ্কে তৈরি হয়, তখন যে ওয়েভটা পাওয়া যায় সেটা হলো আলফা ওয়েভ। এবং এই আলফা ওয়েভ যখন থাকে, তখন পড়া খুব দ্রুত মনে হয় এবং ওই পড়াকে রিজার্ভ করার ক্যাপাসিটি আমাদের বাড়তে থাকে। আর খুব কষ্ট করেও পড়তে পারছি না, পড়া মনেই থাকছে না, তখন মূলত মস্তিষ্কের যে ওয়েভ তৈরি হয় তার নাম হচ্ছে গামা ওয়েভ। কি ওয়েভ? গামা ওয়েভ। এই গামা ওয়েভ, এইটার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 40 থেকে 42 হার্টজ। এবং মস্তিষ্কে যখন গামা ওয়েভ তৈরি হয়, তখন মস্তিষ্কের মধ্যে অস্থিরতা, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো তৈরি হয়। আর মস্তিষ্কে যখন আলফা ওয়েভ তৈরি হয়, তখন এটা অনেকটা অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো কাজ করে, ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট। এবং মস্তিষ্ক তখন হচ্ছে অনেক চনমনে থাকার কারণে দেখা যায় পড়া রিসিভ করার এবং রিজার্ভ করার যে ক্যাপাসিটি, সেটা কয়েক গুণে বেড়ে যায়। আমি একটা সহজ ক্যালকুলেশন বলি, এটা যদিও সায়েন্টিফিক্যালি শতভাগ প্রুফড হবে না, কিন্তু আপনার মনে রাখার জন্য খুব হেল্পফুল হবে। সেটা কি? এই দেখেন, আলফা ওয়েভ আছে না 8 থেকে 12 হার্টস, আর গামা ওয়েভ 40 থেকে 42। আমি আলফা ওয়েভের 8 আর গামা ওয়েভের 40 নিলাম। এই দুইটাকে যদি আমি অনুপাত করি, তাহলে কত দাঁড়াচ্ছে? 1:5, 8 দ্বারা ভাগ করলে। তার মানে হচ্ছে মস্তিষ্কে যখন আলফা ওয়েভ থাকে, তখন 1 ঘন্টায় আপনি যে পরিমাণ পড়া মস্তিষ্কে রিজার্ভ করতে পারবেন, যদি গামা ওয়েভ থাকে তখন 5 ঘন্টা লাগবে। আর প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, মস্তিষ্কের কোন সময়ে বিশেষ করে গামা ওয়েভ তৈরি হয় আর কখন আলফা ওয়েভ হয়, এটার কি কোনো মানদণ্ড আছে? ইউনিভার্সাল মানদণ্ড নাই, তবে মোটামুটি একটা অ্যানালাইসিস আছে। সেটা কীরকম? সেটি হচ্ছে, সাধারণত আমাদের এই উপমহাদেশের জন্য রাত 3:30 এর পরের যে টাইমটা, 3:30 থেকে সকাল 7টা 8টা পর্যন্ত, এই টাইমটা হচ্ছে আলফা ওয়েভ মস্তিষ্কে তৈরি হয়। এই সময় মস্তিষ্কের মধ্যে অস্থিরতা, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক কমে যায়। তখন হয় কি? পড়া মনে রাখার দক্ষতা অনেক গুণে বেড়ে যায়। এই জন্য আমরা ছোটোবেলায় যারা ভোরে উঠে পড়তাম, দেখবেন যে অনেক ভালো পড়া খেয়াল থাকতো। আর দিন যত বাড়তে থাকে, ততই মস্তিষ্কের মধ্যে হচ্ছে গামা ওয়েভের পরিমাণ বাড়তে থাকে। আর গামা ওয়েভ যত বাড়বে, বই নিয়ে শুধু বসে থাকা হবে, কিন্তু দেখা যাবে পড়া দ্রুত রিসিভ করে খেয়াল রাখার যে দক্ষতা, সেটা আস্তে আস্তে কমছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই ওয়েভগুলো ছাড়া কি মস্তিষ্কে আরও কোনো ওয়েভ আছে? হ্যাঁ, মস্তিষ্কে আরও 3টা ওয়েভ আছে। তার মানে টোটাল মস্তিষ্কে 5টা ওয়েভ আছে। তার মধ্যে এই 2টা ওয়েভ নিয়ে বলেছে, আরেকটা ওয়েভ নিয়ে বলি, সেটার নাম হচ্ছে ডেল্টা ওয়েভ। কি ওয়েভ? ডেল্টা। এই ডেল্টা ওয়েভ, এটা হচ্ছে সবচেয়ে উন্নত। কেউ যদি মাইন্ডকে মোটামুটি প্রচণ্ড রকমের কন্ট্রোল করতে পারে, তখন দেখা যাবে যে 1-2 বার পড়লেই খেয়াল থাকবে। এবং ডেল্টা ওয়েভ দেখা যায় যে খুব অসাধারণ, বলা যায় আধ্যাত্মিক গুণ সম্পন্ন যে মানুষজন, তাদের থাকে। এবং তাদের মনে রাখার দক্ষতা, খেয়াল করার দক্ষতা, উপস্থিত
মানে হচ্ছে একটা জিনিসকে একটার সাথে আর জুড়ে দেওয়ার ক্ষমতা এটা অনেক বেড়ে যায়, কারণ তার মস্তিষ্ককে তারা মোটামুটি কন্ট্রোল করতে পারে। এবং মস্তিষ্কের যে নিউরনগুলো আছে, নার্ভ সেলফ, এগুলো অনেকটা মাসেলের মতোই। মাসেলের মতো কেন? যে মাসেল পাওয়ার যেমন বাড়ানো যায়, তেমনি করে মস্তিষ্কের নার্ভ সেলের যে ক্ষমতা, নিউরোজেনিসিটি, নিউরোপ্লাস্টিসিটি, এগুলো বাড়ানো যায়। এখন একটা জিনিস অনেকের মস্তিষ্কে আসছে যে ভাইয়া, আমরা যদি সত্যি তাহলে আমাদের পড়ার ক্যাপাসিটি বাড়াতে চাই, তাহলে বুঝতে পারছি যে আমাদের মস্তিষ্কের মধ্যে আলফা ওয়েভ আনতে হবে। তো এইটা আনার বুদ্ধিটা কি? এটা আনার জন্য 5টা বুদ্ধি আছে। নাম্বার 1, গোল সেট করতে হবে। আপনি যেই পরীক্ষায় সফল হতে চান সেটার একটা গোটাল রোড ম্যাপ বানায় ফেলেন, গোটাল রোড ম্যাপ, এবং সেই রোড ম্যাপকে সামনে রেখে রেগুলার প্র্যাকটিস করুন। আমরা এই জন্য বলি যে ডায়েরি রাইটিংয়ের মাধ্যমে রেগুলার টাইমকে ব্লক করে করে নির্দিষ্ট সময় এই কাজটা করব, এই সময়ে এইটা পরীক্ষা দেব, এই সময় এই অংশটা পড়বো, এরকম মোটামুটি যদি আমরা মানতে পারি, তাহলে দেখা যাবে গোল সেট করে আমরা যদি ওই অনুযায়ী চলতে পারি, দেখা যাবে যে আমাদের হচ্ছে মস্তিষ্কে আলফা ওয়েভের পরিমাণ বাড়তেছে। এটা 1 নম্বর। 2 নম্বরে কী হতে পারে? ডিপ ব্রেথিং, মানে বুক ভরে শ্বাস নেওয়া। বুক ভরে যদি কেউ শ্বাস নেয়, তখন হয় কি, আমাদের নাক থেকে ফুসফুস পর্যন্ত যে রাস্তাটা আছে, এইটার মধ্যে একটা অংশ আছে মৃত অংশ। সহজ করে বোঝার জন্য বলি, তার মানে আপনি যদি একবার শ্বাস নেন, আপনার মৃত অংশে প্রায় 150 ml পরিমাণ বাতাস, 150 ml পরিমাণ হচ্ছে যে এয়ার পৌঁছবে, 150 ml একবার শ্বাস নিলে। আপনারা কি লক্ষ্য করেছেন, কেউ যখন বারবার এরকম করে শ্বাস নিতে থাকে, দেখবেন যে 1 মিনিটে 40 বার শ্বাস নিচ্ছে, ওই লোকটা কি আবার অক্সিজেন লাগাচ্ছে? অনেকে মনে প্রশ্ন আসে না যে ভাই, এ তো বারবার শ্বাস নিচ্ছে, তারপর তাকে অক্সিজেন দিচ্ছে কেন? কারণ হচ্ছে একটা মানুষ 1 মিনিটে গড়পড়তা 6000 ml এয়ার গ্রহণ করে, বাতাস গ্রহণ করে, এবং সে যদি 1 মিনিটে 40 বার শ্বাস নেয়, তাহলে 6000কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, কত হবে? 150। তার মানে যতটা শ্বাস সে নিচ্ছে সেটা যদি 40 হয়, তাহলে তার প্রত্যেকটা শ্বাসের শরীরে বাতাস ঢুকছে কত? 150 ml। কিন্তু মজার ব্যাপার, একবার শ্বাস নিলেই আমাদের মৃত অংশে, নাক থেকে ফুসফুসের রাস্তার প্রথম অংশটা একটা মৃত অংশ, সে অংশে 150 ml যাবে। তার মানে বাকি 150 ml করে যদি মৃত অংশে চলে যায়, জীবিত অংশ তো 0 পাচ্ছে। তার মানে জীবিত অংশের যে অক্সিজেন দরকার সেটা না পাওয়ার কারণে আলাদা করে অক্সিজেন তাকে সাপ্লাই দিতে হচ্ছে। এই যে কোভিড-19 কারণে যদি কেউ আল্লাহ না করে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেন স্যাচুরেশন যদি কমে যায়, তখন যে আমরা তাকে অক্সিজেন দিই আলাদা করে, এটার কারণ হচ্ছে জীবিত অংশ যাতে অক্সিজেন পায় এবং সেটার উপর ভিত্তি করে যাতে শক্তি উৎপন্ন করে আমরা টিকে থাকতে পারি। এখন কেউ যদি ঠিকভাবে বুক ভরে শ্বাস নেয়, মিনিটে যদি 12টা বা 10টা করে শ্বাস নেয়, তাহলে দেখা যাবে যত তুলনামূলক কম পরিমাণ শ্বাস গ্রহণ করবে, বুকটাকে ভরিয়ে শ্বাস নিতে পারবে, তত দেখা যাবে আল্লাহর রহমতে তার কোষগুলো বেশি পরিমাণ অক্সিজেন পাবে এবং তারা বেশি উদ্যমী হয়ে অত্যন্ত প্রাণোচ্ছলভাবে কাজ করতে পারবে। তাহলে 2 নম্বর হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া। 3 নম্বর কি? 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করা। রেগুলার যদি আমরা এক্সারসাইজ করি, তাহলে দেখা যাবে কোষগুলো অক্সিজেন ঠিকভাবে পাবে। এবং আরেকটা কাজ হয়, সেটি কি? সেটি হচ্ছে এক্সারসাইজ যখন করা হয়, তখন মস্তিষ্কে আবার আলফা ওয়েভের পরিমাণ বাড়তে থাকে। 4 নম্বর যে কাজটা করতে পারি আমরা, সেটি কীরকম? সেটি হচ্ছে মনোছবি দেখা। মনোছবি মানে কি? ভবিষ্যতের ভালো কল্পনা করা, যে হ্যাঁ, আমি যেটা হতে চাই সেটা আমি হয়ে গিয়েছি, এবং ওইটা হলে যেরকম আনন্দ লাগে সেই অনুভূতিটা নিজের মধ্যে মানে অনুভব করা। তাহলে হবে কি, মস্তিষ্কের মধ্যে দেখা যাবে যে আলফা ওয়েভ তৈরি হচ্ছে, পড়া মনে রাখার ক্ষমতা বাড়ছে, এবং দেখবেন যে খুব ভালো একটা লাগতেছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে শুধু মস্তিষ্কে আপনি যে একটা ভালো ছবি বা ভালো মুভি তৈরি করে দেখবেন তাই নয়, যাদের সাথে মিশবেন তাদেরকেও আপনার পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। আপনি যত ভালো কাজই করেন, কিছু না কিছু লোক আপনার সমালোচনা করবে, খারাপ বলবে, ভয় পাওয়ার কারণ নাই। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 3 জন মানুষের মধ্যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তারপরে যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম, এবং গৌতম বুদ্ধ। এরকম হতেই পারে এই মানুষজনকেও ওনারা, যাদের স্বার্থের আঘাত ঘটেছে, তারা এসে বকাঝকা করছে, খারাপ কথা বলছে, ওনারা কিন্তু কারোর সাথে মারামারি করতে যান নাই, কোনো জবাবও দেন নাই। আপনি খুব ভালো হওয়ার পরে যদি আপনাকে কেউ খারাপ বলে, তার সাথে জবাব না দেওয়াটাই আপনার জয়ী হওয়ার সবচেয়ে ভালো বুদ্ধি। তাহলে এরকম পজিটিভ সার্কেলের মানুষজনের সাথে মিশবেন। এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে যে কাজটা আমি করতে বলবো, সেটি হচ্ছে নামাজ পড়া, ধর্মীয় প্রার্থনা করা। এইটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা মেডিটেশনের মতো। কেননা আমরা দেখেছি যে ইউরোপিয়ান কান্ট্রিতে অনেকেই যারা ডিপ্রেশনে থাকে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যারা ভোগে, তাদেরকে দেখা গিয়েছে নির্দিষ্ট প্রার্থনার মধ্য দিয়ে, এক্সারসাইজের মধ্য দিয়ে, তারপরে যেটাকে বলে যে তাদেরকে হচ্ছে রেগুলার হাসি খুশি থাকার মাধ্যমে
ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো কাজ করেছে তাদের শরীরে, এবং আস্তে আস্তে তারা ডিপ্রেশন থেকে বাইরে চলে আসতে পেরেছে। তাহলে আমরা চাবো যে আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বাড়ানোর জন্য সবসময় পজিটিভ মানুষজনের সাথে থাকা, একটা গোল তৈরি করে সেইটাকে টার্গেট করে পড়তে থাকা। এবং অনেক সময় আমরা যে ভুলটা করি সেটাই হচ্ছে, আমরা জানি একটা পরীক্ষা হবে কিন্তু আমরা প্রস্তুতি নিতে দেরি করি। কেন? কারণ প্রস্তুতি নিতে গেলে একটু কমফোর্ট জোনের বাইরে যেতে হয়। যে যত তাড়াতাড়ি কমফোর্ট জোন থেকে বাইরে যেতে পারবে সে তত সফল হবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেটা জীবনে সত্যি হতে চাই সেটাকে টার্গেট করে যে অবস্থায় আছি ওইটা হওয়ার জন্য যা করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে নিজেদেরকে কনভার্ট করে নিজেদের যদি আমরা রেডি করি, ইনশাআল্লাহ ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই খেয়াল আছে। ঠিক ক্যাডার হতে চাইলে বিসিএস এর ক্যাডারের ফ্রিকোয়েন্সি যদি আমরা পিক আপ করতে পারি অবশ্যই আমরা সফল হব এবং জীবন অনেক সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ।